আপনি যখন জানতেন যে নির্বাচনটা কেমন হয়েছে, তো সেই নির্বাচনে নির্বাচিত সংসদে আপনি কেন জয়েন করেছেন? আমি যদি সংসদে না যেতাম তাহলে আমার পক্ষে পুরো সংসদের সামনে দাঁড়িয়ে বলা সম্ভব হতো না যে এই সংসদটি অবৈধ। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, সেই আন্দোলনকে আপনি সংসদের ভেতরে গিয়ে একটু এগিয়ে নিতে পেরেছিলেন? আমি মনে করি আমি ইয়াং জেনারেশনের মধ্যে পলিটিক্সের ব্যাপারে ইন্টারেস্ট তৈরি করতে পেরেছি। আমরা দেখি যে নানানভাবে অনেক দিক থেকে আপনাকে একটু কোণঠাসা করার প্রচেষ্টা হয়েছে এবং ভবিষ্যতে যে হবে না তার কোনো গ্যারান্টি নেই। সো আপনি কি মনে করেন যে এই যে আপনি এগিয়ে গিয়েছিলেন 2018 সালে, 2025 সালে এসে কি সে এগিয়ে আছেন নাকি এখন একটু চাপের মধ্যে আছে? একটা রাজনীতিবিদের সফলতা বা ব্যর্থতা কি কেবলমাত্র এমপি এবং মন্ত্রিত্বের মধ্যে আটকানো থাকে? সেই নেতিবাচক ছোঁয়াটা কেন? আমি কিন্তু জানি কেন। আপনি চাইলে আমি বলতে পারি। বিকজ আমার পজিশন চেঞ্জ হয়নি, আমি আমার পজিশনে আছি। তখন যারা মজলুম ছিল তারা কিন্তু ম্যাও শব্দটাও উচ্চারণ করতে পারে নাই। সো তারা কি করত? আমাকে পূজা করত, ঈশ্বরের মতন মনে করত। আজকে আমি জানি আমার এই কথাটি নিয়েও পেঁচানো হবে, বাট আই রিয়েলি ডোন্ট কেয়ার। সো আপনি লক্ষ্য করছেন যেখানে সাউন্ড পিপল, সোবার পিপল, লজিক্যাল পিপল, তাদেরকে কিন্তু কোণঠাসা করা হচ্ছে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম দি বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার ডিজিটাল প্ল্যাটফর্মে আমার পডকাস্ট কনভারসেশন উইথ সাবির মুস্তাফার প্রথম পর্ব। আজ এই প্রথম শোতে আমার সাথে যোগ দিচ্ছেন স্টুডিওতে প্রাক্তন সংসদ সদস্য এবং সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট রুমিন ফারহানা। রুমিন ফারহানা, আপনি তো বিএনপির একজন নেত্রী বটে, শুধু প্রাক্তন সংসদ সদস্য না। আমার জানি না আপনার মনে আছে কিনা, 2018 সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের আগের রাতে আপনি এসেছিলেন বিবিসি বাংলার একটা মেকশিফট স্টুডিওতে। তখন আমি বিবিসি বাংলার সম্পাদক ছিলাম এবং আমার মনে আছে যে 10:30টার শোতে আপনার জয়েন করার কথা ছিল আওয়ামী লীগের বিপ্লব বড়ুয়ার সাথে। অ্যান্ড 10:15টার দিকে আপনি হঠাৎ আপনার মোবাইল ফোনের দিকে তাকিয়ে আমাদেরকে বললেন, ভোটাভুটি তো শুরু হয়ে গেছে। আমরা বললাম, কি বলছেন, ভোটাভুটি শুরু হয়ে গেছে? আপনি বললেন, হ্যাঁ, আমার এলাকা থেকে খবর পাচ্ছি ওখানে অলরেডি ভোট কেন্দ্রে লোকজন ঢুকে ভোট দেওয়া শুরু করে দিয়েছে। আমরা আপনার কথা তখন বিশ্বাস করিনি। পরের দিন আমরা টের পেলাম যে হ্যাঁ, ঘটনা সত্য। তো সেই নির্বাচন আপনি পরের বছর সংরক্ষিত নারী আসনে নমিনেশন অ্যাপ্লাই করলেন এবং আপনি সংসদ সদস্য হলেন। তো এখন কথা হচ্ছে যে আপনি যখন জানতেন যে নির্বাচনটা কেমন হয়েছে, তো সেই নির্বাচনে নির্বাচিত সংসদে আপনি কেন জয়েন করেছিলেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই প্রশ্নটি আমাকে অসংখ্যবার শুনতে হয়েছে। দেখুন, আমি কিন্তু নির্বাচনে ডাইরেক্ট পার্টিসিপেট করিনি, কারণ আমাকে দল সরাসরি মনোনয়ন দেয়নি, যদিও আমি মনোনয়ন চেয়েছিলাম। পরবর্তীতে আমাদের 6 জন সংসদ সদস্য নির্বাচিত হন ধানের শীষ প্রতীকে, এবং 6 জনের এগেনস্টে একটা সংরক্ষিত মহিলা আসন দল পায়। এবং দলের সিদ্ধান্তটাই ছিল যে যেহেতু দল সংসদে যোগ দিচ্ছে, সো দলের হিসাব মতে যে সবচেয়ে ভালোভাবে দেশের পরিস্থিতি, দলের পরিস্থিতি এবং সার্বিকভাবে রাজনৈতিক পরিস্থিতিটা সংসদে তুলে ধরতে পারবে তাকেই দল মনোনয়ন দেবে সংরক্ষিত মহিলা আসনের জন্য, কারণ ওই একটাতেই দলের আসলে চয়েস ছিল। সো যেহেতু আমি দল করি এবং দলের সিদ্ধান্ত ছিল আমাকে সংসদে পাঠানো, সুতরাং সেই সিদ্ধান্তটি দল আমাকে দিয়েছে এবং আমি সেই অনুযায়ী কাজ করেছি। তবে আমি মনে করি যে এটাকে আপনি নানানভাবেই দেখতে পারেন। আমি যেহেতু দল থেকে মনোনীত হয়ে সংসদে গেছি, আমি এটাকে একভাবে দেখি। সেটি হচ্ছে যে দেখুন, আমি যদি সংসদে না যেতাম তাহলে আমার পক্ষে পুরো সংসদের সামনে দাঁড়িয়ে, ইনক্লুডিং দ্য প্রাইম মিনিস্টার, বলা সম্ভব হতো না যে এই সংসদটি অবৈধ, কারণ এটি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সংসদ নয়। আমার পক্ষে বলা সম্ভব হতো না যে যদিও প্রত্যেকটি রাজনীতিবিদেরই একটা স্বপ্ন থাকে সাংসদ হবার, সংসদে যাবার, সে কারণেই এই দিনটি আমার জন্য যেমন আনন্দের, একই সঙ্গে লজ্জারও। এবং আমি প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংসদে বলার সুযোগ পেয়েছি যে এই সংসদের মেয়াদ যদি আর একদিনও না বাড়ে তাহলেই আমি খুশি হব। সো এই যে আমার 3.5 বছরের জার্নি, এই 3.5 বছরের জার্নিতে আমি যা যা বলেছি সেটা কিন্তু প্রসিডিংসে আছে।
সো আওয়ামী লীগের গত 19 সালের মাঝামাঝি থেকে শুরু করে 22 ডিসেম্বর পর্যন্ত আওয়ামী লীগের সময়কালীন সময়ে যা যা ঘটেছে আমি কিন্তু তার সবই সংসদে বলার চেষ্টা করছি। সো আজ থেকে 100 বছর পরেও যদি কেউ প্রসিডিংস খোলে তারা কিন্তু আমার সেই কথাগুলো পাবে এবং একটি সময়কে আমি তুলে ধরার চেষ্টা করেছি এবং আমার মনে হয় আমি আমার সাধ্যমতো সর্বোচ্চটা দিয়েই সেটা করেছি। তাহলে কি আপনি মনে করবেন যে বিএনপি সংসদের বাইরে যে আন্দোলন করছিল, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, সেই আন্দোলনকে আপনি সংসদের ভেতরে গিয়ে একটু এগিয়ে নিতে পেরেছিলেন? আপনার কি মনে হয় আপনি কোনো কন্ট্রিবিউট করেছেন সেভাবে? আমি মনে করি আমি ইয়াং জেনারেশনের মধ্যে পলিটিক্সের ব্যাপারে ইন্টারেস্ট তৈরি করতে পেরেছি। মানুষ সংসদ টেলিভিশন দেখা বন্ধ করে দিয়েছিল কারণ সেখানে কোনো উত্তাপ ছিল না, সেটা ছিল একেবারেই একঘেয়ে একপেশে একটা সংসদ। সেই জায়গা থেকে মানুষকে আমি সংসদের ব্যাপারে আগ্রহী করেছি। মানুষ আমার বক্তব্য শুনবার জন্য অপেক্ষা করত এবং আমার বক্তব্যে যে পরিমাণ সাড়া আমি দেখতাম, সো সেটা আমাকে আমি বুঝতাম যে মানুষের এক ধরনের আগ্রহ তৈরি হয়েছে রাজনীতিকে নিয়ে এবং স্পেশালি ইয়াং জেনারেশন আমার কাছে যা এসে বলতো, যেটা আমি হাসিনা পতনের পরেও যেই বিষয়টি আমি খুব কাছে থেকে অনুভব করেছি, যে একটা বিরাট অংশ, একটা ইয়াং জেনারেশনের বিরাট অংশকে আমি আসলে পলিটিক্সে ইন্টারেস্টেড করতে পেরেছি। ইনফ্যাক্ট আপনার সম্পর্কে তো সেটাই বলা হতো যে আপনি সংসদে যোগ দেওয়ার আগেই টক শোতে জ্বালাময়ী বক্তব্য রেখে এক ধরনের নিজের একটা নাম করে নিয়েছিলেন যে আপনি বিএনপির পক্ষে একটা এফেক্টিভ স্পোকসপারসন হবেন। তো সেটাই বোধহয় আপনাকে এই মনোনয়নের ব্যাপারে সাহায্য করেছে। এখানে আমি একটা জিনিস আমি জাস্ট আপনাকে উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে 2019 সালের মে মাসের 20 তারিখ যেদিন আপনি মনোনয়নপত্র দাখিল করেন, কালের কণ্ঠের একটা স্টোরি ছিল, তার হেডলাইন ছিল কে এই রুমিন ফারহানা। ওখানে বলছিল কে এই ব্যারিস্টার রুমিন ফারহানা, আমি ব্যারিস্টারটা বাদ দিলাম এবং তাদের ওখান থেকে তাদের যে শেষ বাক্যটা আমি আপনাকে পড়ে শোনাচ্ছি। তারা লিখেছিল যে বিএনপি নেতা কর্মীদের মতে যুক্তি দিয়ে কথা বলায় পটু থাকায় দলের অনেক নারী নেত্রীকে পেছনে ফেলে এসে সংসদে যাওয়ার পথে রুমিন ফারহানা। অর্থাৎ আপনি এই যে আপনার কথা বলার যেই ক্ষমতা, সেটাই আপনাকে এগিয়ে নিয়ে গেছে এবং তারা বলছে যে অনেক নারী নেত্রীকে আপনি পেছনে ফেলে রেখে এগিয়ে গেছেন। এখন আপনি যদি 2025-এ আসেন, বর্তমান সময় আসেন, আপনি কি মনে করবেন যে এখন আপনি যে পরিস্থিতিতে আছেন দলের ভেতরে, কারণ আমরা দেখি যে নানানভাবে অনেক দিক থেকে আপনাকে একটু কোণঠাসা করার প্রচেষ্টা হয়েছে এবং ভবিষ্যতে যে হবে না তার কোনো গ্যারান্টি নেই। সো আপনি কি মনে করেন যে এই যে আপনি এগিয়ে গিয়েছিলেন 2018 সালে, 2025 সালে এসে কি সে এগিয়ে আছেন নাকি এখন একটু চাপের মধ্যে আছেন? আপনাকে মনোনয়ন দেওয়া হয় না, সেটা হয়তো অন্য কারণ থাকতে পারে, কিন্তু আপনি একটা আলোচনার মধ্যে আছেন, কিন্তু আলোচনাটা একেবারে পজিটিভ না। 2018 সালে যেই পজিটিভ আলোচনা ছিল, 2025-এ কিন্তু আলোচনাটা একটু নেগেটিভ। দেখুন, রাজনীতিতে এগিয়ে যাওয়া এবং পিছিয়ে যাওয়া বলতে কি বোঝায়, এটা একটা বড় প্রশ্ন। এই প্রসঙ্গে আমি আমার বাবার কথা একটু নিয়ে আসতে চাই। উনি রাষ্ট্রভাষা আন্দোলনের পুরো নেতৃত্ব এবং 144 ধারা ভঙ্গের জন্য সর্বপ্রথম উনি বলেছিলেন, কিন্তু উনি জীবনে কখনো এমপি বা মন্ত্রী হননি। কিন্তু আপনি যদি বাংলাদেশের রাজনীতিতে প্রবাদতুল্য পুরুষ হিসেবে, যেটা শিক্ষিত বোদ্ধা মহলে আলোচনা হয়, সেখানে আপনি তার নাম কোনোভাবেই বাদ দিতে পারবেন না। আপনি কি তাকে ব্যর্থ রাজনীতিবিদ বলবেন? একটা রাজনীতিবিদের সফলতা বা ব্যর্থতা কি কেবলমাত্র এমপি এবং মন্ত্রিত্বের মধ্যে আটকানো থাকে? আমরা তো হাজার হাজার এমপি হয়েছে গত 50-53 বছরে, হাজার হাজার মন্ত্রীও হয়েছে, হাজার না হলেও কয়েকশো তো বটেই। আপনারা কতজন তাদের নাম আমরা জানি বা কতজন তাদেরকে আমরা মনে রাখি? সো আমার মনে হয় যে একজন রাজনীতিবিদের দৃষ্টি এবং পথ দুটোই অনেক বেশি প্রশস্ত। আপনি আমাকে যে কথাটি বলছেন, আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত। আমার 2018 সালের যে অবিসংবাদী একটা সর্বসমর্থন আমার প্রতি ছিল, সেটাতে আপনি বলেছেন কিছুটা নেতিবাচক একটা ছোঁয়া হয়তো আপনি লক্ষ্য করছেন। সেই নেতিবাচক ছোঁয়াটা কেন? আমি কিন্তু জানি কেন। আপনি চাইলে আমি বলতে পারি। বিকজ আমার পজিশন চেঞ্জ হয়নি, আমি আমার পজিশনে আছি, কিন্তু আপনার পজিশন চেঞ্জ হয়েছে। আপনি বলতে আমি মানুষের কথা বলছি। ধরুন যারা মজলুম ছিল
তারা এখন শোষক হয়েছে, আর যারা শোষক ছিল তারা এখন মজলুম হয়েছে। আমার পক্ষ চিরকালই মজলুমের পক্ষে। সো আওয়ামী লীগ যখন শোষক ছিল আমি খুব তীব্র কণ্ঠে আওয়ামী লীগের সমালোচনা করেছি, আর তখন যারা মজলুম ছিল তারা কিন্তু ম্যাও শব্দটাও উচ্চারণ করতে পারে নাই। সো তারা কি করত, আমাকে পূজা করত, ঈশ্বরের মতন মনে করত। আজকে আমি জানি আমার এই কথাটি নিয়েও পেঁচানো হবে, বাট আই রিয়েলি ডোন্ট কেয়ার, বিকজ যারা পেঁচাতে চায় তারা পেঁচাবে। এবং তখন আমাকে মনে করা হতো ত্রাতার মতো, তারা যা বলতে পারছে না, তারা যেটা স্বপ্নেও বলতে ভয় পাচ্ছে, সেটা আমি কি করে আসলে শেখ হাসিনার মুখের সামনে বলছি। সো তাদের কাছে আমি ছিলাম একেবারেই স্বপ্নের মতো। সো এখন যারা আমাকে আক্রমণ করে, অর্থাৎ মজলুম থেকে যারা এখন শোষকের চেয়ারে গিয়ে বসছে, এবং যারা তারা যখন আমাকে সমালোচনা করে আমি দেখি আমার ভাষা ধার করে তারা আমাকে সমালোচনা করছে। আমি একটা উদাহরণ আপনাকে দিতে পারি। ধরুন সংসদে জাতীয় পার্টির বিরোধিতাকে আমি বলতাম কুসুম কুসুম বিরোধিতা। এখন আমি দেখছি যে আমার মজলুম ভাইয়েরা যারা এখন শোষকের চেয়ারে বসে কখনো মব তৈরি করে, কখনো সরকারের আনুকূল্য নিয়ে এক্স এমপিদের বাসায় ঢুকে চাঁদা দাবি করে, যে যেমন ভাবে পারছে তার ভাগ্য নির্মাণ করছে, তাদের জন্য তো আমি একটা থ্রেট। সো আওয়ামী লীগ তখন যেমন আমাকে অপছন্দ করতো, একইভাবে এখন যারা সরকারের কাছাকাছি থাকে তারা আমাকে অপছন্দ করে। সো আমার পজিশন বদলায় নাই, আমি আমার জায়গাতেই আছি, কিন্তু চেয়ার ঘুরে গেছে। সরকারের কাছাকাছি আপনি যে বাক্যটি ইউজ করলেন, কারা সরকারের কাছাকাছি বলে আপনি মনে করেন? আমি বলি অনেকে মনে করেন যে বিএনপি আর সরকারের কাছাকাছি নেই, বরঞ্চ জামায়াতে ইসলামী এবং এনসিপি এই দুটো পার্টি এখন সরকারের কাছাকাছি, অর্থাৎ তারা ক্ষমতার অংশীদার। আপনি কি মনে করেন আপনার দল বিএনপি এই গত 1.5 বছরের ক্ষমতার অংশীদার হয়েছিল? আমি সেটা মনে করি না। আপনি দেখুন, আপনি যদি গত 1.5 বছরের জার্নিটা একটু দেখেন, আপনার কাছে একটা প্যাটার্ন খুব পরিষ্কার হবে। সেই প্যাটার্নটা কি দেখবেন আপনি দেখবেন সরকার নিজেই বলছে কারা তার নিয়োগদাতা। সরকার নিজেই বলছে যে আমি তাদেরকে দল করতে বলেছি, কারণ তারা দল না করলে স্পিরিট নষ্ট হয়ে যেত, অভ্যুত্থানের স্পিরিট নষ্ট হয়ে যেত। আমরা লক্ষ্য করেছি সমাজে নারী, সংখ্যালঘু বিভিন্ন অর্থে, ধর্মীয় অর্থে, অর্থনৈতিক অবস্থান অর্থে, সামাজিক অবস্থান অর্থে, সকল অর্থে যারা সংখ্যালঘু তাদেরকে কি করে কোণঠাসা করা হচ্ছে তার একটা প্যাটার্ন আমরা লক্ষ্য করেছি। আমরা লক্ষ্য করেছি আহমেদিয়া বা বাউল সম্প্রদায়ের উপর আক্রমণ, আমরা লক্ষ্য করেছি সুফি সাধকদের ওপরে আক্রমণ, আমরা লক্ষ্য করেছি নারীদের উপর moral policing. So you can clearly see a pattern and you can clearly identify who is really very close to the government. দেখুন, কেউ যখন সরকারে যায় তখন তার ইনসাফ করবার একটা শপথ নিয়ে এসে সরকারে যায়, এবং স্পেশালি যখন কোনো নির্দলীয় সরকার থাকে, আমরা দলীয় সরকারের কাছেও কিন্তু আশা করি সে ইনসাফ করবে, কারণ সে সকলের ট্যাক্সের টাকায় তার বেতন, ভরণ পোষণ, সুযোগ সুবিধা পেয়ে থাকে। সো সে হবে সকলের সরকার। তার উপরে যখন একটা নির্দলীয় সরকার আসে, এবং সেই সরকারটি এমন একটা সময় গঠন হয়েছিল যখন আমি জানি না কে কোন স্বপ্ন নিয়ে গেছে, বাট আমি একটা সবার বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম। এই বাংলাদেশে সবচেয়ে প্রান্তিক মানুষটাও তার ক্ষুদ্রতম বিপদে চমৎকার একটা ইনসাফ পাবে। এই স্বপ্নটা হয়তো বিরাট একটা স্বপ্ন ছিল, যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে দেখাটা আমার জন্য অপরাধ ছিল। সে কারণেই আমার স্বপ্ন ভঙ্গও হয়েছে। এবং আপনি যে কথাটি বলছেন যে যেই প্রবাদতুল্য জনপ্রিয়তা 18-তে আপনি দেখেছেন, 24-এ হয়তো সেটা, বা 25-এ এসে আপনি সেটা আর দেখতে পাচ্ছেন না, কারণ ওই যে আমার ওই অবস্থানটা মজলুমের পক্ষে সবসময় ছিল। আমার এই স্বপ্নভঙ্গের কষ্টটা আই এম গোয়িং থ্রু ইট, এবং আমি দেখতে পাচ্ছি যে মানুষ বাংলাদেশের অত্যন্ত সুবিধাবাদী, তারা বড় স্বপ্ন খুব কম মানুষ দেখে। এবং বিশেষ করে আমি আবার কম মানুষ দেখে এটাও বলতে চাই না, বিকজ আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া দেখে আমরা সবকিছু
যাচাই করে ফেলতে চাই। সোশ্যাল মিডিয়া ইজ ভেরি নয়েজি, এবং এখন বট আইডি এবং এআই আসার ফলে উই ডু নট নো হোয়াট ইজ দি রিয়েল ট্রুথ অ্যান্ড হোয়াট ইজ দি অল্টারনেটিভ রিয়ালিটি, উই ডু নট নো দ্যাট। সো সেই জায়গা থেকে আমরা যাদেরকে হইচই করতে দেখি তারা হয়তো সংখ্যায় কম, কিন্তু তাদের গলাটা খুব উঁচু এবং তাদের ভাষাটা খুব অশালীন। সো তারা খুব দ্রুতই হয়তো আমাদের চোখে পড়ে যায়, কিন্তু তারাই মেজরিটিকে রিপ্রেজেন্ট করে কিনা সেটা নিয়েও আমার প্রশ্ন আছে। না, অবশ্যই অনেকেই মনে করেন যে সামাজিক মেজরিটি এখনো সাইলেন্ট। ইয়েস, অ্যাবসলিউটলি এখনো সাইলেন্ট, এবং মিনরিটি সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে সরব। এই পডকাস্টটা সোশ্যাল মিডিয়াতেই ব্রডকাস্ট হবে, তাহলে ওই বটদের বা ওই মিনরিটি ভয়েস এখানে কতটা আসবে আমি জানি না, দেখার বিষয়। তবে আপনি আপনার বাবার প্রসঙ্গ উল্লেখ করেছিলেন, আমি একটু ওই বিষয়ে একটু আলোচনা করতে চাই। আপনি হয়তো জানেন, নিশ্চয়ই জানেন, আমেরিকায় একটা ফ্রেজ তৈরি হয়েছে সাম্প্রতিক বছরগুলোতে, নেপো বেবি বলে, অর্থাৎ নেপোটিজমের চাইল্ড, যে বিখ্যাত বাবা বা মার পদাঙ্ক অনুসরণ করে একই পেশায় যখন তারা যায়, তারা মনে করে যে তারা একটা স্বজন প্রীতির সুবিধা ভোগ করেছে। তো আপনার বাবার পরিচয় তো নতুন করে দেওয়ার কিছু নেই, অলি আহাদ সবাই জানেন, যারাই রাজনীতি সম্পর্কে সচেতন তারাই জানেন। তিনি পূর্ব পাকিস্তান ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন, তিনি পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন, পরবর্তীতে তিনি ভাসানীর সাথে চলে যান, এবং তার যে রাজনীতির যে বিশ্লেষণ, যে ইতিহাস রচনা, সেগুলো এক ধরনের পাঠ্যপুস্তকের মতো রয়ে গেছে, যেগুলো আর কি বাংলাদেশের সংসদ সদস্যদের 99% সেরকম দাবি করতে পারবে না। তো আপনি কি মনে করেন আপনি একজন নেপো বেবি? Oh, it's a cute question. Let's put it in this way, because nepo child বা nepo baby is a negative phrase, because এটা সাধারণত বিশেষ করে নেপালের এই অভ্যুত্থানে এই নেপো চাইল্ড কথাটা ভীষণভাবে আলোচিত হচ্ছে। এটা সাধারণত দুর্নীতিগ্রস্ত, সুপার প্রিভিলেজড বাচ্চাকে ইন্ডিকেট করে, যারা দেশের সঙ্গে সম্পর্কহীন, দেশের সাধারণ আপামর জনসাধারণের সঙ্গে সম্পর্কহীন, এবং যাদের বাবারা তাদের জন্য অবিশ্বাস্য পরিমাণ অর্থ এবং ক্ষমতা দিয়ে গেছে, যেটা তারা ইনহেরিট করেছে বাবার কাছ থেকে। আমি কিন্তু বাবার কাছ থেকে অর্থ বা ক্ষমতা ইনহেরিট করি নাই। আমার বাবা আমাকে 200 একর জায়গা দিয়ে যান নাই, আমার বাবার দলও আমি করছি না। সো আপনি যে বলবেন যে আমি বাবার দলে নেপো চাইল্ড হিসেবে একটা জায়গা করেছি, ইউ ক্যানট সে দ্যাট। আমার কনস্টিটুয়েন্সি আমার বাবা ছেড়ে গেছিলেন 73 সালে, অ্যান্ড আফটার দ্যাট হি নেভার ভিজিটেড দ্য কনস্টিটুয়েন্সি। আমি এটাকে ফ্রম দ্য স্ক্র্যাচ আই হ্যাড টু বিল্ড দ্যাট। সো আমাকে আপনি নেপো চাইল্ড আসলে কোনো অর্থেই বলতে পারেন না। তবে হ্যাঁ, আমি নেপো চাইল্ড সেই অর্থে, যে অর্থে আমি বাবার কাছ থেকে সততা, দেশপ্রেম, আমার কাজের প্রতি অনেস্ট থাকা, পরিশ্রম, মেধা, এগুলো আমি বাবার কাছ থেকে ইনহেরিট করেছি। তো আপনি কি মনে করেন যে আপনার পিতৃ পরিচয় আপনাকে বিএনপির রাজনীতিতে কিছুটা হলেও এগিয়ে নিতে সহায়তা করেছে, নাকি পুরোটাই আপনি মনে করেন যে আপনার নিজস্ব প্রচেষ্টায় সেটা আমি আজকে আপনাকে একটা ঘটনা বলি, খুবই বিনয়ের সাথে বলি। আমি আমার জীবনে দীর্ঘ সময় লুকিয়ে রাখার চেষ্টা করেছিলাম আমি কার সন্তান। তার একটা বড় কারণ হচ্ছে আমার বাবা আমার চোখে রাজর্ষি, রাজা এবং ঋষির একটা অনন্য সমন্বয়, এবং এই ব্যক্তিটি আমার চোখে, আমার কাছে ঈশ্বরের পরে দ্বিতীয়, যিনি আমার মনে, আমার মগজে, আমার মননে, আমার চিন্তায় ঈশ্বরের পরে আমার বাবার জায়গা। ইভেন আমার মায়ের চেয়েও সামটাইমস আই ফিল লাইক আই লাভ মাই ড্যাডি মোর দ্যান মাই মাদার। সো আমার এক ধরনের নিজের সঙ্গে নিজের দ্বন্দ্ব ছিল, যে আমার কোনো ত্রুটি, আমার কোনো ভুল, আমার মানুষ হিসেবে কোনো বিচ্যুতি যদি আমার বাবার শুভ্র ইমেজে একটা ছোট স্পট নিয়ে আসে, আমি সেটা নিতে পারবো না। সে কারণে আমি লুকিয়েছি দিনের পর দিন আমার বাবা কি করেন। আমাকে জিজ্ঞেস করলে বলতাম জার্নালিস্ট, বিকজ আপনি জানেন উনি ইত্তেহাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক ছিলেন। আমি জাস্ট এইটুকু বলতাম উনি জার্নালিস্ট ছিলেন। আমি কখনো বলতাম না আমি কার বাচ্চা,
কিন্তু বাঙালি তো খোঁচানো অভ্যাস সবই তারা বের করে। এটা আপনি ঠিকই বলেছেন, কারণ আমি আপনার সম্পর্কে মানে যখন আপনি রাজনীতিতে পরিচিত হলেন, বিশেষ করে 2018 সালের এবং টিভি টক শোর মাধ্যমে, তখন কিন্তু খুব কম লোকই জানতো যে আপনার বাবা ওলি আহাদ। আমি কখনো, কারণ হ্যাঁ, সেটা সেভাবে প্রচার হতো না। কিন্তু এটাও তো আশ্চর্যের বিষয় না যে রাজনীতিবিদ বাবার কন্যা রাজনীতিতে যাবে, সেটা তো অস্বাভাবিক কিছু না। কারণ আমি নিজের কথাই বলতে পারি যে আমি ছোটবেলায় কিন্তু সাংবাদিক হতে চাইনি, আমি হতে চেয়েছিলাম ফাইটার পাইলট, কিন্তু সেটা আর সম্ভব হয়নি। কিন্তু আমি তো বড় হয়েছি একটা সাংবাদিকের বাসায়। আমার বাবা 40-এর দশক থেকে সাংবাদিকতা করেছেন এবং 2010 সালে ওই পেশায় থাকাকালীন মারা গেছেন। কাজে আমি নিউজ পেপারের মাঝখানে বড় হয়েছি, কাজে ওটা আমার একদম রক্তের মধ্যে মিশেছিল। যখন আমি ফাইটার পাইলট হইতে পারলাম না, তখন মানে এটা ছিল একটা ন্যাচারাল চয়েস যে আমি সাংবাদিকতায় যাব, এবং প্রায় 40 বছর এখন আমি ওটার মধ্যেই আছি, এখনো আছি। কাজেই এটা খুব আশ্চর্যের বিষয় না। কিন্তু আমি এগেইন আপনার মতে আমি বলবো না যে আমি নেপো বেবি। তো এখন আপনি, আমরা যদি একটু ফিউচারের দিকে তাকাই, আপনার যে পজিশন এখন ব্রাহ্মণবাড়িয়া 2-3 আসনে এখনো ডিলিমিটেশনের কাজ বোধহয় শেষ হয়নি। কাজে ওটা শেষ হলে বোধহয় বিএনপি ডিসাইড করবে যে ওখানে দলের কাউকে নমিনেট করবে নাকি কোনো অ্যালাইড পার্টিকে নমিনেট করবে। তো আপনি কি এখনো আশাবাদী যে আগামী সংসদে আপনি লড়াই করবেন, সংসদের নির্বাচনে আপনি প্রার্থী হবেন? নিশ্চয়ই, ইনশাআল্লাহ, অফ কোর্স। এবং বিএনপি থেকেই না অন্য কোনো পথ আপনার সামনে আছে? আমি আশা করব যে I served the party for last 17 years and party will evaluate that. এই আশা তো আমার থাকবেই। আর বাকিটা তো আমি ভাগ্যে বিশ্বাসী। আমার ভাগ্য আমাকে যেদিকে নিয়ে যায়, আমার ভাগ্য আমাকে রাজনীতিতে এনেছে, আমাকে অদ্ভুতভাবে সকলের কাছে পরিচিত করেছে, এবং আগামীর পথ চলাটাও আমার ভাগ্যই নির্ধারণ করবে আমি কোন দিকে যাব। আজকাল লোকজনের সাথে কথা বললে, সে ব্যাংকে হোক, দোকানে হোক, রেস্টুরেন্টে হোক, সবার একটা প্রশ্ন, নির্বাচন কি হবে? ফেব্রুয়ারি মাসে কি নির্বাচন হবে? তো এখন মোহাম্মদ ইউনূস চিফ অ্যাডভাইজার, তার যে মুখপাত্র আছেন যারা তার প্রচার করেন, সবাই বারবার বলছে, 2 দিন পরপরই বলছে যে নির্বাচনের জন্য সরকার বদ্ধপরিকর, ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন। এখন যোগ হয়েছে গণভোট, এটাও হবে ওই একই দিনে। তো কিন্তু মানুষের প্রশ্ন কিন্তু আর থেমে নেই। তার মানে সবার মধ্যে একটা শঙ্কা বা সন্দেহ যে এই নির্বাচন নাও হতে পারে। অ্যাবসলিউটলি। এটার কি কারণ মনে হয় আপনার, যে সরকার এতবার বলা সত্ত্বেও মানুষ একেবারে নিশ্চিন্ত হতে পারছে না, নিশ্চিত হতে পারছে না, সরকারের উপর আস্থা রাখতে পারছে না একরকম? সাবের ভাই, এটা অনেকগুলো বিষয় এখানে যুক্ত। এই সরকার মানুষের বিশ্বাস অর্জন করতে ব্যর্থ হয়েছে। এই সরকার শুরু থেকে এক ধরনের জেস্চার, এক ধরনের কথা বলে এসছে যেটা মানুষের মনে এখনো কাজ করছে। ফর এক্সাম্পল, অদ্ভুতভাবে সরকার বলা শুরু করেছিল আমরা নির্বাচিত। কোন উপদেষ্টা কথা বলেছেন, কেউ বলেছেন আমরা মানুষ চাই আমরা 5 বছর, 10 বছর, 20 বছর, 50 বছর থাকি। 100 বছরের কথাও বলা হয়েছে। ইয়েস, অ্যাবসলিউটলি। সো এগুলো ভালো ভাইব্রেশন দেয় না। আমাদের মেজরিটি পিপল চুপ, কিন্তু যে মাইনরিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের নিজস্ব ব্যক্তিগত পারিবারিক শিক্ষা অনুযায়ী কাজ করে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেটারও একটা ইনফ্লুয়েন্স আছে আমাদের রাজনীতিতে এবং নির্বাচনের ক্ষেত্রে। তারা যেহেতু খুব একটা নির্বাচনের পক্ষে না, সেই ভাইবটাও কিন্তু মেজরিটিকে এফেক্ট করে, যে মাইনরিটি কি, মানে তারা যে ধরনের একটা কেওস তৈরি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেটাও মেজরিটি চিন্তা ভাবনাকে শঙ্কিত করে যে আল্লাহ, নির্বাচন কি হবে। 4 হচ্ছে, আপনি যেটা নিজে বিশ্বাস করেন না সেটাই কিন্তু আপনি বারবার বলেন। একটা কথা একবার বলাই যথেষ্ট। আপনি যখন বারবার বলবেন, তখন কিন্তু মানুষের মনে আরো বেশি প্রশ্ন আসবে যে আপনি কথাটি এতবার বলছেন কেন। 5 হচ্ছে, সরকার যেদিন শেখ হাসিনার রায় হলো, সেদিন তার যে অ্যালাইড ফোর্সেস আছে তাদেরকে ব্যবহার করে 32 নম্বরের দিকে মানুষের দৃষ্টিটা ঘুরিয়ে দিল। আর এই ফাঁকে তারা 30 বছর, 33 বছর মতান্তরে এবং 22 বছরের জন্য 2টো পোর্টের চুক্তি করলো একই দিনে।
সেটা নিয়ে গণমাধ্যমে আমরা খুব বেশি হইচই হতে দেখলাম না। আমরা দেখলাম যে কি করে এক্সকাভেটর দিয়ে 32 নম্বর আবার ভাঙা হচ্ছে। এখন এটা নিয়ে যখন আমি কথা বলবো তখন আমার নাম হবে শেখ রুমিনুর রহমান। সো আপনি লক্ষ্য করছেন যেখানে সাউন্ড পিপল, সোবার পিপল, লজিক্যাল পিপল, তাদেরকে কিন্তু কোণঠাসা করা হচ্ছে না। এটা খুব ডেঞ্জারাস, আপনারা এটা খেয়াল করবেন। এই যে আপনি বলছেন যে আমার সেই জনপ্রিয়তা নাই, আমার এখন প্রশ্ন সেই জনপ্রিয়তা আসলে কাদের কাছে আমার ছিল? ভুল লোকের কাছে জনপ্রিয়তা থাকার চেয়ে জনপ্রিয়তা না থাকা বেটার। সো নাও কাম টু দিস পয়েন্ট, আমরা দুটো পোর্ট দিলাম 33 বছরের জন্য। আমরা আলী রিয়াজ সাহেব যিনি বিজনেস ক্লাসে করে তার কর্মক্ষেত্রে ফিরে যাচ্ছিলেন, তাকে আবার টান দিয়ে নিয়ে এসে উপদেষ্টা মতো পদমর্যাদায় স্পেশাল এনভয় বানালাম, নাকি সহকারী বানালাম, প্রধান উপদেষ্টা, বিশেষ সহকারী বানালাম। এগুলো মানুষকে কিন্তু ভালো ভাইব্রেশন দেয় না। এগুলো ইন্ডিকেট করে আপনার নিয়তটা খুব সহি না। যেই সরকার 2 মাস পর বিদায় নেবে, সেই সরকার কেন একজন বিদেশি ব্যক্তি যাকে আপনি উপদেষ্টা করতে পারছেন না বিকজ অফ হিজ সিটিজেনশিপ, why are you giving him a special post in your cabinet? What are you up to really? সো মানুষের মধ্যে এই প্রশ্নগুলো থাকে, and that is quite logical. দেখুন, মানুষ আপনাকে কোনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট উত্তর দিতে পারবে না। আমি কিন্তু আপনাকে অনেকগুলো রিজনিং দিলাম। সো এই রিজনিংগুলো দিয়ে আপনি যদি মালা গাঁথেন, দ্য স্ট্রিং অফ পার্লস, তখন আপনি বুঝবেন যে এটা একটা সত্যের দিকেই আপনাকে নিয়ে যায়। আর এর বাইরে তো বিএনপি ছাড়া অন্য যে পলিটিক্যাল পার্টিগুলো রাজনৈতিক মাঠে ক্রিয়াশীল, জামাত বা এনসিপি হয়তো একটা আসনও পাবে না। মানে এই যে আমি বললাম, এরপরে আপনি দেখবেন বট বাহিনী এনসিপির আমার উপর ঝাঁপিয়ে পড়ছে। সো এটা দেখে যদি আপনি আমার জনপ্রিয়তা চিন্তা করতে যান, আপনি কিন্তু সঠিক উত্তরটা পাবেন না। এই জন্য আমি আমার প্রতিটা কথা বলার সাথে সাথে আপনার ওই প্রশ্ন থেকে রেফারেন্স টানছি আপনাকে বোঝানোর স্বার্থে। সো এনসিপি একটা সিটও পাবে না, একটা আসনও পাবে না। এবং এনসিপির এই ভরাডুবিটা কিন্তু আমাদের রাজনীতির জন্য একটা অশনি সংকেত। আমি আপনাকে যদি সেই প্রশ্ন করেন সেটা কেন, সেটাও আমি আপনাকে বলবো। জামাত আর এনসিপি এখন সরকারের কাছাকাছি থেকে যেই আনন্দ, আহ্লাদ এবং অর্থনৈতিক সুবিধা, প্রশাসনিক আনন্দ তারা পাচ্ছে, এটা তো একটা নির্বাচিত সরকার আসলে তারা পাবে না। সো তারা কেন চাবে নির্বাচনটা হোক? সরকার চাবে না, কারণ তাদের ক্ষমতা হাতছাড়া হবে। সরকারের উপদেষ্টা পরিষদে যারা আছে তাদের কারো পক্ষে নির্বাচন করে গিয়ে ক্ষমতার কাছাকাছি যাওয়া সম্ভব নয়। সো তারা নির্বাচন চায় না। একই সঙ্গে জামাত বা এনসিপির মতো দলগুলো নির্বাচন চায় না, কারণ তারা এখন যেই আনন্দে আছে সেই আনন্দটা শেষ হয়ে যাবে। সে কারণে এই নির্বাচন দেখবেন বাংলাদেশে বিএনপি, গুটি কয়েক দল যারা বিএনপির সঙ্গে আছে, সেই সঙ্গে বিজনেস কমিউনিটি, কারণ তারা একটা স্টেবিলিটি চায়, না হলে বিনিয়োগ হচ্ছে না। আপনি দেখবেন যে থিঙ্ক ট্যাঙ্ক যারা আছে তারাও, কেউ কেউ সিপিটির মতো থিঙ্ক ট্যাঙ্ক যারা আছে তারাও নির্বাচনের কথা বলছে। আইএমএফ বলছে যে নির্বাচিত সরকার না আসলে আমরা অর্থ ছাড় করতে পারবো না। এর বাইরে কিন্তু নির্বাচন নিয়ে কারো, মানে মাঠে ক্রিয়াশীল পলিটিক্যাল পার্টিগুলো কারো খুব একটা মাথা ব্যথা নাই। আচ্ছা, এনসিপি নিয়ে আমি বিষয়টি একটু অন্যভাবে দেখতে চাই। সেটা হচ্ছে, বাংলাদেশের সবাই বলতো যে নতুন নেতৃত্ব চাই, তরুণ নেতৃত্ব চাই, কিন্তু আমরা দেখছি যে আওয়ামী লীগ সেই নতুন তরুণ নেতৃত্ব গড়ে তুলতে পারেনি। বিএনপি একভাবে পেরেছে, কিন্তু সেটাও একটা পরিবারতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে একটা নতুন নেতা এসছেন, সেটা স্যাটিসফ্যাক্টরি না। ডেমোক্রেটিক ওয়েতে কোনো পার্টি সেভাবে নতুন নেতৃত্ব নিয়ে আসতে পারেনি। কিন্তু এই দুই প্রধান পার্টির বাইরে থেকে গত বছরের গণ অভ্যুত্থানের সুবাদে একদল নেতা আমরা দেখতে পেয়েছি। তাদের মধ্যে কয়েকজন আছেন যারা হয়তো মিডিয়ার এক্সপোজারের কারণে হয়েছেন নেতা, আবার হয়েছেন যারা গণ অভ্যুত্থানে তাদের ভূমিকার কারণে হয়েছেন, যাদের অনেকেই গিয়ে এনসিপি গঠন করছে। তো এখন আপনি কি মনে করেন যে এই যে এনসিপি গঠন হলো নতুন একটা নেতৃত্ব দিয়ে, যারা আগে কখনো ট্র্যাডিশনাল বা এই দুই বড় দল বা অন্য কোনো দলের সাথে সেভাবে সম্পৃক্ত ছিল না, তো এই এনসিপির নেতৃত্ব কি বাংলাদেশকে যেভাবে, বা বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, প্রতিরক্ষানীতি ইত্যাদি সামাল দেওয়ার জন্য তাদের মধ্যে কি সেই মশলাটা আছে বলে আপনার মনে হয়? এই বিষয়গুলো সামাল দেবার আগে তারা যদি নিজেদের
অসততাকে সামাল দিত, নিজেদের মধ্যে পলিটিক্যাল অনেস্টি যেটা সেটাকে ঠিক রাখতে পারত, তাহলেও বাংলাদেশের মানুষ তাদের উপরে বাজি ধরত। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন 5ই অগস্টের পরপরই আমাদের দেশে একটা বন্যা হয়েছিল। সেই বন্যায় সাধারণ মানুষ কিন্তু একেবারে পাগলের মতো গিয়ে এই ইয়াং যে স্টুডেন্টস ফোর্সটা আছে তাদের হাতে কোটি কোটি টাকা তুলে দিয়েছিল, বিকজ তারা বিশ্বাস করতে চেয়েছিল যে এরা লুটেরা হবে না, এরা অসৎ হবে না। কিন্তু আমরা গ্রাউন্ড রিয়ালিটি দেখলাম ভিন্ন। আমরা দেখলাম ধরুন 5ই অগস্টের পরপর কোনো খুবই মানে ফ্রন্ট লাইনের নেতা একজন বলছেন গ্রামের সবচেয়ে ছোট ঘরটি আমার, আবার কয়েক মাসের মধ্যে দেখলাম সে বলছে গ্রামের সবচেয়ে বড় ঘরটি আমার। এখন তো গণমাধ্যমের যুগ, সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগ, মুহূর্তে আপনার অসততা বের হয়ে যায়। সো তাদের ওইটুকু ব্যালেন্সও এখন আর নাই। আমরা দেখলাম একজন স্টুডেন্ট অ্যাডভাইজার, মানে ছাত্র উপদেষ্টা আর কি, হ্যাঁ, ছাত্রদের থেকে মনোনীত উপদেষ্টা, তিনি কয়েকশো কোটি টাকা বরাদ্দ তার উপদেষ্টা পদকে ব্যবহার করে একবার কুমিল্লায় দিলেন, ভাবলেন ওখান থেকে নির্বাচন করবেন। ওখান থেকে নির্বাচন না করে তিনি আবার ঢাকায় 10 থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিলেন। যখন এই সিদ্ধান্ত নিলেন তখন আবার কয়েকশো কোটি টাকা ঢাকা 10-এ বরাদ্দ দিলেন। মানে এই অসততাগুলো না মানুষ পছন্দ করে, একেবারে একেবারে করাপ্ট মেন্টালিটি। এখন এগুলো বলার পরে যদি বট বাহিনী, অসৎ বাহিনী আমাকে গালাগালি করে, তাতে তো আমার কিছু যায় আসে না। আর সেটা আমার তাদের কাছে আমি জনপ্রিয় হতেও চাই না, আমি চোরের কাছে জনপ্রিয় হতে চাই না, আমি অসৎ মানুষের কাছে জনপ্রিয় হতে চাই না। আমি রাজনীতিকে যারা নিজের সুবিধা মতো ব্যবহার করে, যারা কোনোদিন শেখ হাসিনার বিরুদ্ধে, শেখ হাসিনার অন্যায়, অত্যাচার, দুর্নীতি, দুঃশাসনের বিরুদ্ধে একটা টু শব্দ করতে পারে নাই, তারা যখন এখন 32 নম্বর হিন্দি গান বাজায় ভাঙে আর মনে করে বিরাট বিপ্লবী হয়েছে, তাদের বিরুদ্ধে তো আমি সার্টেনলি আওয়াজ তুলবো। তাতে আমাকে কে পছন্দ করলো আর কে করলো না, I just don't care. তাহলে তো বলতেই হয় যে গত বছরের অভ্যুত্থানের পর যেটা অনেকে ভেবেছিল যে একটা আউটকাম হবে, অনেকগুলো আউটকামের মধ্যে একটা হবে যে বাংলাদেশে একটা নতুন নেতৃত্ব গড়ে উঠবে, তরুণ নেতৃত্ব ছাত্রদের মধ্যে থেকে, কিন্তু সেই আউটকামটা বোধহয় আর হচ্ছে না। না, আপনি নতুন অসৎ দিয়ে আপনার কি হবে? পুরনো অসতের চেয়ে তো নতুন অসৎ বেশি ডেঞ্জারাস দেখতে পাচ্ছি। পুরনো অসৎগুলো তো তবু পলিটিক্যাল প্রুডেন্স ছিল, একটা ভিশন ছিল, কিছু করার চেষ্টা করেছে। এগুলোর তো সেগুলোও নাই, কিছুই নাই। পুরনো একটা প্রশ্নে ফিরে যাই, নির্বাচন সবাই প্রশ্ন করে যে হবে কিনা। এখন আপনি কি মনে করছেন? আপনি নিশ্চয়ই চান যে নির্বাচন হোক ফেব্রুয়ারি মাসে, কিন্তু আপনার মনে সংখ্যা কতটুকু? আপনি চান্সটা কত দেখেন? 50-50, 60-40, কিরকম চান্স দেখেন? আমি 50-50 দেখি। তো সেটা তো খুব ভালো না, নট এট অল, সরকারের জন্য ভালো না। এবং নির্বাচনের দিন কি হবে আপনি ভাবতে পারছেন সাবের ভাই? আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে তাকায় দেখেন, আপনি তাকায় দেখেন কি অবস্থা। আর নির্বাচনটা হচ্ছে ক্ষমতায় যাওয়ার একটা লড়াই, এবং এই লড়াইটা হবে প্রধানত এমন দুটো দলের মধ্যে যে দুটো দল 17 বছর ধরে ক্ষমতার বাইরে। আপনি ভাবতে পারেন তাদের ক্যান্ডিডেটদের মধ্যে কিরকম মরিয়া লড়াইটা হবে? সেটা সামাল দেওয়ার যোগ্যতা এই নিরাপদ মানে এই স্বরাষ্ট্র উপদেষ্টার আছে? আমি তো মনে করি না। তাহলে সেই অজুহাতে কি এই সরকার নির্বাচনটাকে পিছিয়ে নিতে পারে না? যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ, পুলিশের মনোবল এখনো রিকভার করেনি, এই পরিস্থিতিতে তো নির্বাচন করা যায় না, গণভোট তো দূরে থাক। এই অজুহাত তো সরকারের পোষা দল এনসিপি অলরেডি দেয়া শুরুও করেছে, তাই না? তারা বলছে না যে এখন যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, তাতে তো নির্বাচন হওয়ার মতো না। কিন্তু এটা সেই ডিম আগে না মুরগি আগে, কারণ নির্বাচন না হলে অবস্থার উন্নতি হবে না, আবার অবস্থার উন্নতি না হলে নির্বাচন নিয়ে অনেকে প্রশ্ন করা শুরু করবে। সো ডিম আগে না মুরগি আগের মতন ডিলেমার মধ্যে চলে যাচ্ছি আমরা। ঐতিহাসিকভাবে এরকম ঘটনা ঘটেছে, যেরকম হিটলারের কথা বলা হয় যে সে তার পার্টি, নাৎসি পার্টি, নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল ঠিকই, কিন্তু তিনি মানে ধারণা করা হয় যে তার লোকজনই সংসদ ভবনে আগুন লাগিয়ে দেয়, এবং ওই আগুনের অজুহাত ধরে সে জরুরি অবস্থা জারি করে এবং অন্যান্য সব ধরনের নিপীড়নমূলক ব্যবস্থা নেওয়া শুরু করে। তো এটা হচ্ছে ফলস ফ্ল্যাগ অপারেশন যেটাকে বলা হয়। তো এখন আইন শৃঙ্খলা যে নির্বাচন চায় না তারা তো নিজে থেকেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক করে দিতে পারে। একদম। আপনি যদি লক্ষ্য করেন, কিছুদিন আগে
জনাব সজীব ওয়াজেদ জয় একটি কথা বলেছেন। উনি বলেছেন যে এই নির্বাচন বানচালের জন্য সব রকম চেষ্টা আওয়ামী লীগ করবে। আমরা জানি না যে আওয়ামী লীগ আসলে কি করবে, এবং আওয়ামী লীগ তো একা নয়, আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হয়েছে জামাত, এনসিপি সহ অন্যান্য পলিটিক্যাল পার্টিজ, যুক্ত হয়েছে সরকার হিমসেলফ। সো আমি 50-50 বেশি দেখি না। এখন তো বড় প্রশ্ন আসবে যে ইলেকশন যদি আসলেই পিছিয়ে যায় তাহলে বিএনপির অবস্থান কি হতে পারে। এখন বিএনপি তো সেই সম্ভাবনাটাকে অ্যাড্রেস করছে না এখনো, তারা তো এখনো সেই মোডে আছে যে ইলেকশন হবে, আমরা এই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। কিন্তু আপনাদের মানে ব্যাক অফ ইউর মাইন্ড আপনারা কি আসলে চিন্তা করছেন যে যদি না হয় তাহলে বিএনপির অবস্থান কি হবে? নিশ্চয়ই নীতি নির্ধারকদের মধ্যে এই চিন্তায় আলোচনা আছে। আর আমি যেটা মনে করি যে বাংলাদেশ এই নির্বাচন এফোর্ড করতে পারবে না, মানে এই নির্বাচন না হওয়াটা এফোর্ড করতে পারবে না। হ্যাঁ, বিকজ আপনি অলরেডি জানেন যে আমাদের অর্থনীতির অবস্থা একেবারেই ভঙ্গুর। আমাদের কোনো বিনিয়োগ আসছে না, বিদেশি বিনিয়োগ যেটা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট অলমোস্ট নীল। আমাদের দেশের বিনিয়োগ হচ্ছে না। মূল্যস্ফীতি 8 যেটা দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি। ইভেন নেপালে এটা এত বড় অভ্যুত্থান হলো আমাদের মতো এবং আমাদের পরে, ওদের 1 নেমেছে ইনফ্লেশন, সেখানে আমাদের 8 আমাদের মন্দ ঋণ যেটা কার্পেটের নিচে লুকানো ছিল সেটাও বের হয়েছে, ইটস হিউজ। এবং আমাদের সার্বিক অর্থনীতির অবস্থার মধ্যে কেবলমাত্র রেমিটেন্স দিয়ে যদি আপনি চালানোর চেষ্টা করেন, এটা খুব বেশি দূর আপনি নিতে পারবেন না। এবং এই ঝুঁকিটা, এই যে আনসার্টেনিটি, আনস্টেবিলিটি, এইগুলোর ঝুঁকি আসলে নেয়ার মতন আমাদের অবস্থা না। আর আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা আপনি একবার একটু চিন্তা করে দেখেন সাবের ভাই, বাংলাদেশের 53 বছরে আমি জানি না, আমার স্মরণকালের মধ্যে তো এইরকম অবস্থা আমি কখনো দেখি নাই। এখন আমি যা দেখছি, এখানে অনেকে বাংলাদেশের সাথে শ্রীলঙ্কার তুলনা করে, যে শ্রীলঙ্কা যেভাবে অভ্যুত্থান হলো এবং প্রেসিডেন্ট রাজাপাকসেকে তার প্রাসাদ থেকে তাড়িয়ে দেওয়া হলো এবং লোকজন প্রাসাদ দখল করে ফেললো, তো বাংলাদেশের সেরকম একটা ঘটনা ঘটেছে বলে তারা অনেকে মনে করেন। কিন্তু আপনি যদি দুটাকে মিলিয়ে দেখেন, শ্রীলঙ্কা কিন্তু তাদের সাংবিধানিক প্রক্রিয়াটা ব্যাহত করেনি। রাজাপাকসে পালিয়েছে, কিন্তু সিঙ্গাপুরে গিয়ে সে ঠিকই তার পদত্যাগপত্র ইমেল করে পাঠিয়ে দিয়েছে। আচ্ছা, দ্বিতীয়ত তার জায়গায় কে প্রেসিডেন্ট হবে এটা কিন্তু কোনো এনজিও থেকে লোক এনে বসানো হয়নি। সংসদ, তাদের নিয়ম হচ্ছে সংসদ ওই তার যে বাকি টার্মের যে বাকি সময়টা সেটা পূরণ করার জন্য সংসদই নির্বাচিত করবে তাদের সদস্যদের মধ্যে থেকে প্রেসিডেন্ট, এবং সেটাই করেছে। এবং রনিল বিক্রমসিংহে যিনি প্রধানমন্ত্রী ছিলেন, যার বাসাও পুড়িয়ে দেওয়া হয়েছিল, তাকে প্রেসিডেন্ট নির্বাচিত করলো। এবং তিনি প্রেসিডেন্ট 2 বছর থাকার পর যখন নির্ধারিত সময় নির্বাচন হলো, তখন বামপন্থী বিরোধী দল বিপুল ভোটে প্রেসিডেন্ট এবং সংসদ দুটোই নিয়ে আসলো, যেটা জীবনে তাদের পক্ষে সম্ভব হতো না। সো ওই গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সাংবিধানিক প্রক্রিয়ায় গেছে বলেই ওই দেশটি ভেঙে পড়েনি। এবং সেজন্যই আজকে আপনি যেটা বলছেন যে তাদের মুদ্রাস্ফীতি নেমে আসছে 1 নেপালে 1 আর শ্রীলঙ্কাতেও কাছাকাছি 2.13 খুবই লো হয়েছে, এবং ইকোনমি অনেকটা স্টেবল হয়ে গেছে। কিন্তু তাদের মানে পলিটিক্যাল প্রসেসটা কখনোই ব্রেকডাউন করেনি। তো বাংলাদেশে দেখা গেল যে একটা সরকারের পতনের সাথে সাথে পুরো প্রক্রিয়াটা ওলটপালট হয়ে গেল, এবং কেউ বলা শুরু করলো যেটা বিপ্লবী সরকার, কিন্তু আসলে তো বিপ্লবী সরকার না, কারণ এখানে তো কিছুটা সাংবিধানিক উপায়েও তারা আগানোর চেষ্টা করছে। আপনার কি মনে হয়, এটা কি আপনি বিপ্লবী সরকার বলবেন নাকি সাংবিধানিক সরকার বলবেন নাকি? আমার সমস্যাটা হচ্ছে, আমি যদি নাগরিক সমাজের সদস্য হতাম, আমার পক্ষে আপনার প্রশ্নের উত্তর এক কথায় দিয়ে দেওয়া খুব সহজ হতো। কিন্তু আমি রাজনীতি করি, সেই কারণে পলিটিক্যাল কারেক্টনেস এবং ইনকারেক্টনেস আমাকে চিন্তা করতে হয়। তারপরেও আমি যতদূর সম্ভব ভদ্র ভাষায় আপনাকে একটা লাইন বলি। আপনি যেই দেশে 90% ওপরের লিটারেসি রেট, তার সঙ্গে যদি আপনি আমার দেশের মানুষের তুলনা করেন, তাহলে সঠিক হবে না। এবং ওদের এই শিক্ষার হারটা আজকে থেকে হয়নি। ওদের এই সভ্যতা, শিক্ষা, ওদের যেই আমি কি বলবো, ওদের যেই মানসিক গঠন, তার কোনোটার সঙ্গে আপনি এই দেশকে তুলনা করলে আপনাকে হতাশ হতে হবে। হ্যাঁ, আমি এত ক্ষুদ্র ক্ষুদ্র ব্যক্তি স্বার্থকেন্দ্রিক
মানুষের সমন্বয় খুব কম দেশে আছে সাবের ভাই। আমি অনেক দরিদ্র দেশে গেছি, এই কথাটা আমি বলি খুব, যে আমি আফ্রিকার অনেক দেশে গেছি। ইভেন কিছুদিন আগেই আমি একটা কনফারেন্সে গিয়েছিলাম পশ্চিমের একটা দেশে, সেখানে সিরিয়া, তারপরে ঘানা, নাইজেরিয়া, সেখান থেকেও মানুষ এসেছিলেন, এবং এরকম প্রায় কনফারেন্সে আমার দেখা হয় নানান দেশের মানুষের সঙ্গে। আমি এরকম কালেকটিভ অসভ্য দেশ কোথাও দেখি নাই। আমি দুঃখিত, এটা পলিটিক্যাল ইনকারেক্ট কথা আমি বললাম, কিন্তু এটা সত্য। অসভ্য কোন অর্থে? সর্ব অর্থে। আপনি কোন অর্থে নয় বলেন। আমরা ধরুন একটা সমাজে মার্জিনালাইজড পিপল কেমন থাকে, অপেক্ষাকৃত দুর্বল মানুষের উপরে আপনার আচরণ কেমন, সেটা নির্ভর করে আপনি কতটা সভ্য। হ্যাঁ, ধরুন একজন নারী, তিনি শারীরিকভাবে কিছুটা দুর্বল বলে আপনি তার পোশাক নিয়ে যেভাবে জঘন্য ভাষায় সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলেন, কিংবা তার লুক নিয়ে, তার অ্যাপিয়ারেন্স নিয়ে, তার কথা নিয়ে, তার টোন নিয়ে, তার বয়স নিয়ে, তার ব্যক্তি জীবন নিয়ে, আমার মনে হয় না এটা পৃথিবীর কোনো দেশে আর হয়, এবং এটা নিয়ে কারো কোনো রকম লজ্জাবোধ নাই। ধরুন আমেরিকায় ট্যাক্সি চালকও আপনার দেশের বিরাট নেতা হয়ে যেতে পারে ইউটিউবে, যার হয়তো পারিবারিক পরিচয় টরিচয় বাদই দেন, লেখাপড়াও হয়তো বুঝতেই পারেন যে ফার্স্ট জেনারেশন হয়তো কোনো মতে হয়তো লিখছে বা পড়ছে, কিন্তু সে আপনার একটা বড় অংশকে লিড করছে, বড় অংশের মধ্যে ন্যারেটিভ তৈরি করছে, বড় অংশকে গাইড করছে, এবং আপনি গাইডেড হচ্ছেন এরকম একটা এই ক্লাসের একটা মানুষকে দ্বারা। সো এইগুলো নিয়ে যখন আমি কথা বলবো, এটা তো পলিটিক্যাল ইনকারেক্ট কথা, কারণ এগুলোর তো একটা ব্যাকফায়ার করবে আমাকে। এই কথাগুলো তো আর আমি আজকে বলে যাবো আর আমার উপরে এটার ব্যাকফায়ার আসবে না, তা তো না আসবে। আপনি বলছেন যে এটা পলিটিক্যাল ইনকারেক্ট কথা। ইনকারেক্ট কথা হতে পারে, পলিটিক্যাল ইনকারেক্ট কথা হতে পারে, কিন্তু আমরা একটা জিনিস দেখলাম, যখন এই জুলাই সনদটা স্বাক্ষর হলো, তখন মোহাম্মদ ইউনূস এটার ঘোষণা দিলেন যে বাংলাদেশ এখন বর্বর যুগ থেকে সভ্য যুগে প্রবেশ করলো। তার মানে কি, ওই জুলাই সনদ সই করার দিন পর্যন্ত বাংলাদেশ বর্বরতার মধ্যে ছিল, আর হঠাৎ করে একদিনে একটা কাগজে সই করে বাংলাদেশ সভ্য হয়ে গেল। তো সেটাও কি পলিটিক্যাল ইনকারেক্ট না? এটা তো আমার কাছে খুবই আপত্তিকর বক্তব্য ছিল। আপনি এমন একজন মানুষকে নিয়ে আমাকে প্রশ্নটি করেছেন, যিনি দেশের চেয়ে বিদেশে থাকতে বেশি স্বচ্ছন্দ বোধ করেন। আপনি এমন একজন ব্যক্তিকে নিয়ে প্রশ্নটি করেছেন, যিনি দেশের গণমাধ্যমকে সাক্ষাৎকার দেন না, কিন্তু মাহদি আমিনের একটা প্রাইভেট চ্যানেলে গিয়ে তিনি কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আপনি এমন একজন ব্যক্তিকে নিয়ে আমাকে প্রশ্নটি করেছেন, যিনি মনে করেন বিদেশে ডুয়াল সিটিজেনশিপ থাকলেই তাকে উপদেষ্টা পরিষদে জায়গা দেয়া একটা যোগ্যতার মাপকাঠি। তো আপনি যদি এমন একজন ব্যক্তি সম্পর্কে আমাকে প্রশ্নটি করেন, আমি আপনাকে কি জবাব দেব আপনি আমাকে বলেন। আর দেখুন, আমি একটু মনে করিয়ে দেই, ওনার সময়েই লাশ কবর থেকে তুলে পোড়ানোর সংস্কৃতি চালু হয়েছে বাংলাদেশের জীবনে। এই আমরা, হ্যাঁ আমি তো বলেছি আমাদের কালেকটিভ আনসিভিলাইজড ব্যবহার আছে, কিন্তু ওটা অত দূর যায় নাই 53 বছরে যে কবর থেকে লাশ তুলে পোড়ানো হবে। আপনি যে ব্যক্তিকে নিয়ে প্রশ্নটি করছেন, তার শাসনামলে কবর থেকে লাশ তুলে পোড়ানো হয়েছে। তার শাসনামলে মেয়েদেরকে বাসে, রাস্তায় হেনস্থাকারীকে ফুলের মালা দিয়ে থানা থেকে বের করা হয়েছে। আপনি এমন একজন ব্যক্তিকে নিয়ে প্রশ্নটি করছেন, যার শাসন আমলে আমরা দেখেছি মেয়েদের ফুটবল খেলা তৌহিদি জনতা বন্ধ করে দিয়েছে। আপনি এমন একজন শাসকের কথা বলছেন, বা এমন একজন ব্যক্তির কথা বলছেন, যিনি 80 বছর বয়সেও 100 বছর রাজত্ব করার স্বপ্ন দেখেন, এবং সেটাও উইদাউট ভোট। আপনি আমাকে এমন একজন ব্যক্তিকে নিয়ে প্রশ্নটি করছেন, যার সময়ে বাংলাদেশ শুধু অর্থনীতির দিক থেকে নয়, সামাজিক, সাংস্কৃতিক, মননশীলতার দিক থেকেও পেছনে হাঁটছে। সো আমি আসলে কি জবাব দেব? আমার মনে হয় জবাব আপনি দিয়ে দিয়েছেন। আপনার সব বক্তব্যে এক ধরনের জবাব, এক ধরনের না, আমার মনে হয় পরিষ্কার জবাবই এসছে। কিন্তু এটা শুধু আমি না, আমার মনে হয় অনেক লোকই ওনার এই মন্তব্যটা নিয়ে আপত্তি প্রকাশ করেছেন।
ঢাকা ইউনিভার্সিটির যে টিচার্স নেটওয়ার্ক আছে তারা একটা বিবৃতি দিয়ে এটার তীব্র প্রতিবাদ করেছিল, কিন্তু সরকার থেকে এটা প্রত্যাহার করা হয়নি বা কোনো ধরনের অ্যাপোলজিও সিক করা হয়নি। তো সেটাই আরেকটা জিনিস বলে দেয় আর কি। তো এখন আমরা যদি এই সার্বিক পরিস্থিতি দেখি বাংলাদেশের, আমি রাজনীতির বাইরে যদি যাই, আমরা তো রাজনীতি নিয়ে অনেক আলাপ করলাম, এখন রাজনীতির বাইরে আপনার দেশের ভবিষ্যৎটা কোন দিকে দেখছেন? মানে শ্রীলঙ্কার কথা একটু টাচ করা হলো, নেপালও হয়তো এই 5ই মার্চ তাদের নির্বাচন হবে, অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে, এবং সুশীলা কার্কি এসেই ঘোষণাটা দিয়েছে, একদিনও এটার জন্য সময় নেয়নি, কারণ তার কোনো ইচ্ছা নাই বছরের পর বছর ক্ষমতায় থাকা। তো বাংলাদেশে এখন ওখানে আমরা ধরে নিচ্ছি যে ওখানে সমাজ অনেক স্থিতিশীল থাকবে এবং লেখাপড়া অর্থনীতি যেভাবে চলা যাবে আছে। তো কিন্তু বাংলাদেশে যেই ধরনের অবস্থা চলছে, গত বছরের জুলাই থেকে যখন থেকে ছাত্রদের আন্দোলন শুরু হলো, তারপর তো শেখ হাসিনার পতনের পরও তো অনেক দিন কলেজ ইউনিভার্সিটিতে এক ধরনের অস্থির পরিবেশ ছিল, যেখানে মব গিয়ে বিভিন্ন কক্ষে টিচারদেরকে পদত্যাগ করতে বাধ্য করেছে, প্রতিষ্ঠান থেকে তাড়িয়ে দিয়েছে। তো সেগুলো হয়তো এখন কমে গেছে, কিন্তু এই ছাত্ররা বা এই যে জেনারেশন, তারা কি সেই পড়ালেখার যেখানে ফেরা দরকার সেখানে ফিরতে পারছে বা ফিরতে পারবে আগামী 2-3 বছরে? কি মনে হয় আপনার? দেখুন, আপনি বিশ্ববিদ্যালয়ের একটা হলে থাকেন, রুমে থাকেন, গণরুমে থাকেন, আপনাকে চলবার জন্যে কষ্ট করে টিউশনি করতে হয়, আপনাকে হলের একেবারেই মানে যে ভাড়াটা, খাওয়ার যে ক্যান্টিনের যে টাকাটা, সেটাও দিতে আপনার কষ্ট হয়, আপনার পরিবারের কষ্ট হয়। সেই জায়গা থেকে আপনি হঠাৎ দেখলেন, আরে আমি তো কোটি কোটি টাকা ইনকাম করতে পারি, একে বদলি, তাকে নিয়োগ, তাকে সরিয়ে দিয়ে আমি তো কোটি কোটি টাকা ইনকাম করতে পারি আমার ব্যবসায়ীদেরকে ব্ল্যাকমেইল করে, আমি তো কোটি কোটি টাকা ইনকাম করতে পারি একটা পদায়ন বা নিয়োগের মাধ্যমে। আমি কেন পড়তে বসবো? আমি কেন বই খাতার দিকে ফিরে যাব? ওটা তো আমার জায়গা না। যে নিজের মুখে বলছে গ্রামের সবচেয়ে ছোট ঘরটি আমার ছিল, সে মুহূর্তেই কয়েক মাস পরে বলছে গ্রামের সবচেয়ে বড় ঘরটি আমার দাদার। কিংবা কেউ হয়তো বলছে আমার দাদার যেটুকু সম্পত্তি আছে সেটা দিয়ে এরকম 250টা না 2050টা গাড়ির শোডাউন আমি করতে পারি, কিন্তু গিয়ে দেখা গেল একটা ঘর, 20টা শরিক। তো সেই রকম একটা প্রত্যন্ত জায়গা থেকে গিয়ে যখন আপনি একটা নতুন জীবন আলাদিনের চেরাগের মতো পাবেন, আপনি তো সেই মোহটা ছাড়তে পারবেন না। তো আপনি কেন আশা করছেন যে বাংলাদেশ খুব দ্রুতই একটা স্থিতিশীলতার দিকে যাবে? আমি তা মনে করি না। আশা করছিলাম, আমি প্রশ্ন করছিলাম আপনার কি ধারণা সেটা জানার জন্য প্রশ্ন করছিলাম। তো এটা অনেকেরই মত, এটা শুধু আমার শঙ্কা না, অনেকেরই শঙ্কা যে এটার প্রভাবটা খুবই খারাপ এবং এই প্রভাবটা বেশ কিছুদিন ধরে চলবে। তো যাই হোক, আপনারা হয়তো আশা করতে পারেন যে নির্বাচনটা সঠিকভাবে হয়ে গেলে, সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে হয়ে গেলে এবং ক্ষমতা হস্তান্তর শান্তিপূর্ণভাবে হয়ে গেলে হয়তো দেশটা আবার এক ধরনের স্থিতিশীল নিয়মতান্ত্রিক পথে ফিরে আসবে। কিন্তু এখন ওটা পরের কথা। আগে আমাদের অনুষ্ঠানে প্রায় অনেক শেষ পর্যায়ে এসে গেছি। আপনি পেশায় আইনজীবী, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট। তো আইন প্রফেশনও আজকাল এই গত 1-1.5 বছরে, শুধু 1-1.5 বছরে না, আগেও যেরকম প্রশ্নের মুখে ছিল, যেভাবে আইনকে ব্যবহার করে বিগত আওয়ামী লীগ সরকার তার প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা করেছে, এই গত 1.5 বছরেও এই অন্তর্বর্তীকালীন সরকার তারাও আইনকে ব্যবহার করে তাদের চোখে যারা প্রতিপক্ষ তাদেরকে ঘায়েল করার চেষ্টা করেছে বলে অভিযোগ আছে। এবং শুধু অভিযোগ না, আমরা এটা প্রকাশ্যে দেখছি যে আরবিট্রারি অ্যারেস্ট, মিথ্যা মামলার দিয়ে গ্রেফতার এবং মাসের পর মাস জামিন না দিয়ে জেলে রাখা। তো এই পরিস্থিতিতে আপনি যে একজন আইনজীবী, আপনার নিজের প্রফেশনের কার্যক্রম সম্পর্কে আপনার কি অ্যাসেসমেন্ট, কি ধারণা এবং বিশ্লেষণ? আমি কষ্ট নিয়ে বলি যে আমরা আশা করেছিলাম একটা বড় ধরনের পরিবর্তন ধীরে ধীরে সূচিত হবে, সূচনাটা হবে, হলো না। ধরুন এসকে সিনহাকে যখন সরিয়ে দেয়া হলো খুবই ইল্লিগাল ওয়েতে, বন্দুকের নলের মুখে, আমরা কিন্তু তীব্রভাবে, আমি ভীষণভাবে সমালোচনা করেছি, আর সবাই করেছে, আমিও ভীষণ সমালোচনা করেছি। আমরা দেখলাম যে শেখ হাসিনা যখন চলে গেলেন, পালিয়ে গেলেন, তখন বায়তুল মোকাররমের খতিব থেকে শুরু করে সবাই পালিয়ে গেল।
আমরা কি পারতাম না আমাদের অ্যাপেলেট ডিভিশনে যারা যে জজদেরকে আমরা মব করে, হাসনাত সার্জিসরা মব করে গিয়ে সুপ্রিম কোর্ট থেকে বিদায় করলো, তাদেরকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করে একটা প্রপার প্রসিজিওর ফলো করে তাদেরকে আইনের আওতায় যদি আনার হয় এনে তাদের বিচার করতে, একটা দৃষ্টান্ত শুরু, মানে জাস্ট একটা মানে প্রথম পদক্ষেপ হিসেবে আমরা কি এটা করতে পারতাম না? আমরা করি নাই। আমরা কি পারতাম না যে শেখ হাসিনার সময় হরে দরে সবাইকে মামলা দেওয়া হতো? আমার নামে খুনের মামলা আছে 3টা, ডিজিটাল সিকিউরিটির মামলা আছে 6টা, আমার টোটাল 9টা না 10টা মামলা। তো এই যে খুনের মামলা, জজ সাহেবের বাড়ি ভাঙার মামলা, আমার ডিজিটাল সিকিউরিটির মামলা, যে এই ওয়েবসাইটগুলো আমার না, আমি চালাই না, সেগুলো নিয়ে আমাকে মামলা দিয়েছে, ভুয়া মামলা সোজা কথা। তো এই ভুয়া মামলার অবসান করতে কিন্তু আমরা কি দেখলাম? 5ই অগস্টের পর একটা বাণিজ্য দোকান খুলে গেল মামলার। কিরকম দোকান? এই দোকানে ধরেন আপনাকে আমি ব্যক্তিগতভাবে অপছন্দ করি, আপনার সাথে আমার জমি নিয়ে প্রবলেম আছে, আপনাকে আমি ফ্যাসিস্টের দোষর বলে পাশের থানায় মামলা করে দিলাম এবং কোনো রকম কোনো যাচাই বাছাই ছাড়া আপনাকে কারাগারে নেওয়া হলো। আবার আমি আপনার কাছ থেকে 10 লক্ষ টাকার বিনিময়ে আমি আবার একটা প্রত্যয়নপত্র দিলাম যে না, সাবের মোস্তফা এই ফ্যাসিস্টের দোষর হিসেবে কাজ করে নাই, ভুলবশত তার নাম আমি বলেছি। দেখেন বাণিজ্যটা একবার চিন্তা করেন। আপনাকে আমার জেল খাটানোর ইচ্ছা, জেলও খাটালাম, আবার 10 লাখ টাকার বিনিময়ে আপনার কাছ থেকে আমি ওই কাগজটাও দিলাম। সো এই যে বললাম না, কালেকটিভ অসততার একটা ব্যাপার আছে আমাদের। এইগুলো আমাদের এখন বাংলাদেশে আমি যেটা ফিল করি, খুব স্ট্রিক্ট একজন নেক্সট গভর্নমেন্ট যার হাতে যাবে, খুব স্ট্রিক্টলি তাকে আইনের শাসন, সুবিচার, ন্যায় বিচার, সংবিধানকে সমুন্নত রাখা, এই কাজগুলো খুব শক্ত হাতে করতে হবে, খুব শক্ত হাতে। কোনো পরিচয়, কোনো রকম নেপোটিজম, কোনো রকম ছাড় দেয়া, কোনো কিছুর বিনিময়ে ছাড় দেয়া, আর এতটুকু এফোর্ট করার অবস্থা আসলে বাংলাদেশ নাই। আমার মনে হয় এই দিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শেষ করা উচিত, কারণ এখানে একটা শুধু আশার বাণী না, বাট একটা পথ নির্দেশনাও আছে শেষে, কোন দিকে গেলে সেই আশার বাণীটা পূরণ হতে পারে। রুমিন ফারহানা, আপনাকে অনেক ধন্যবাদ এই পডকাস্ট শোতে অংশ নেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ স্যার ভাই।